রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তবে রে অর্জুন, এই দেখ তবে আমার এ তো দেখছি মেরেই ফেললে রে। তোর জন্য হলো দুষ্টু কর্ণ। কর্ণ? হ্যাঁ, আমারটা অর্জুনের ধনুক আর ওটা কর্ণের ধনুক। কর্ণ, তুই দাদুকে মারলি, আমি তোকে শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, থামো থামো থামো। আরে মারপিট করো না তোমরা। কর্ণ তীর বাজে, অর্জুনের তীর কখনো দাদুর গায়ে লাগতো না। না দাদু ভাই, কর্ণর তীর মোটেও বাজে নয়। তাই? হ্যাঁ, তোমরা জানো কর্ণ কে? হ্যাঁ তো, টিভিতে তো দেখেছি কর্ণ তীর ধনুক নিয়ে যুদ্ধ করে। আর কি দেখেছো? আর আর এ বাবা, মনে পড়ছে না। কর্ণ শুধু বীর যোদ্ধাই নয়, সে ছিল এক মহান মানুষ। তাই? তাহলে দাদু, আমাদের কর্ণের গল্প বলো না। তোমরা শুনবে? হ্যাঁ, শুনবো তো, বলো না। বেশ বেশ, শান্ত হয়ে বসো তাহলে, বলছি। শোনো তাহলে। কর্ণ ছিলেন সূর্যের পুত্র, আর তার মায়ের নাম ছিল কুন্তী। কিন্তু ভাগ্যের ফেরে জন্মের পরই কর্ণকে একটা ঝুড়িতে করে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। হস্তিনাপুরের এক সারথি অধিরথ যাচ্ছিলেন নদীতে স্নান করতে। একটি এই যে দেখছি একটি ঝুড়ি। আরে, ঝুড়ির মধ্যে যে একটা বাচ্চা, মনে হচ্ছে কেউ ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছে। আহা, কোন পাষাণের কাজ এটা! জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। রাধা, 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 হ্যাঁ, এই দেখো। কি হয়েছে? আরে, এটা কার বাচ্চা? কার সেটা জানি না, নদীতে ভেসে এসেছে। রাধা, সূর্যদেব বোধহয় এতদিনে মুখ তুলে চাইলেন। সন্তান নেই বলে আমার দুঃখের কথা রোজ সূর্যদেবকে জানাতাম। বলতাম, হে ঠাকুর, আমায় একটা সন্তান দাও। আজ আজ তিনি আমার মনস্কামনা পূর্ণ করলেন। রাধা, আমাকে দাও। এ তো ভারী আশ্চর্য। দেখো দেখো, এই দু কানে সোনার দুল, গায়ে সোনার বর্ম। নিশ্চয়ই এ কোনো রাজবংশের ছেলে। সে যাই হোক, সূর্যদেব যখন আমাদের দায়িত্ব দিয়েছেন একে প্রতিপালন করার জন্য, তখন আমরা পরম যত্নে নিজের সন্তানের মতোই একে বড় করে তুলব। আমি এর নাম দিচ্ছি বসু সেন। কিন্তু কানের দুলের জন্য সবাই তাকে কর্ণ বলেই ডাকে।
পিতা কর্ণর যখন 16 বছর বয়স, তখন সে গুরুকুলে গেল। তখনকার দিনে গুরুর আশ্রমে থেকেই পড়াশুনো করতে হতো। কর্ণ দ্রোণাচার্যর নাম শুনেছিল। কর্ণর খুব ইচ্ছে যে সে দ্রোণাচার্যের কাছে গিয়ে তীর ধনুক চালানো শিখবে। একদিন সে সাহস করে গেল তার কাছে। প্রণাম আচার্যদেব। কে বাবা তুমি? আমি কর্ণ। আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। বেশ বেশ, তোমাকে দেখেও মনে হয় তুমি ভবিষ্যতে বড় বীর যোদ্ধা হবে। তা বাবা, তোমার পিতার নাম কি? আজ্ঞে আচার্য, আমার পিতার নাম অধিরথ। অধিরথ? মানে হস্তিনাপুরের রথ চালক অধিরথ? হ্যাঁ আচার্যদেব। তুমি সুতপুত্র? হ্যাঁ। তোমার স্পর্ধা তো কম নয়। তুমি জানো না আমি ব্রাহ্মণ ছাড়া অস্ত্র শিক্ষা দিই না? আমি হস্তিনাপুরের রাজপুত্রদের অস্ত্র গুরু। তোমার মতো একজন সাধারণ ঘরের ছেলেকে শিক্ষা দিলে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু আচার্য, আমি অস্ত্র শিক্ষা করতে চাই। আপনি যদি আমায় শেখান, তাহলে আমিও রাজপুত্রদের মতোই অস্ত্র চালনা করতে পারবো। চলে যাও, চলে যাও এখান থেকে, ফিরে যাও। তোমার জন্য আমি আমার গৌরব ক্ষুণ্ণ করতে পারবো না। যাও। বাবা, বাবা, আমি পথিক, পথশ্রমে ক্লান্ত। আমায় আমায় একটু জল খাওয়াতে পারো বাবা? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, বসুন গাছের তলায়। নিন নিন, জলের সাথেই বাতাসা কটা খেয়ে নিন। তুমি বড় ভালো ছেলে বাবা। এরকম দান করার মন কজনের থাকে? আমি দেখছিলাম তুমি তীর ছোড়া অভ্যেস করছিলে। তীর ছুঁড়তে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমি বড় হয়ে বীর যোদ্ধা হতে চাই। কিন্তু আচার্য দ্রোণ আমায় ফিরিয়ে দিয়েছেন। উনি ব্রাহ্মণ রাজবংশের ছাড়া আর কাউকে শিক্ষা দেবেন না। আমি তো সুতপুত্র, তাই। ও, তা বাবা, তুমি একবার পরশুরামের কাছে যাও না কেন? পরশুরাম? ও মা, তুমি পরশুরামের নাম শোনোনি? তিনি এক মহাযোগী সাধু, আবার মহাপরাক্রমশালী বীর। তিনি তিনি ঋষি জামদগ্নির পুত্র। 21 বার বিশ্ব পরিভ্রমণ করেছেন। তাকে কোনো রাজবংশীয় ক্ষত্রিয় পরাস্ত করতে পারে না। তিনি তিনি ধনুক তুললে গোটা পৃথিবী কেঁপে ওঠে। বলো বৎস, কি তোমার প্রার্থনা? প্রণাম গুরুদেব। আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। কর্ণকে শিষ্য করে তার আশ্রমে রেখে দিলেন। কিন্তু তিনি জানতেন না কর্ণর পরিচয়। কর্ণ তাকে কিছু বলেনি। শুরু হয় পরশুরামের কাছে কর্ণের অস্ত্র শিক্ষা।
আমি একটু নড়লে গুরুদেবের ঘুম ভেঙে যাবে। এ কি? এত রক্ত কেন? কি হয়েছে? গুরুদেব, একটা মৌমাছি আমার উরুতে বসে ফুল ফুটিয়ে রক্ত বার করেছে। তাহলে তাকে তাড়াওনি কেন? গুরুদেব, আপনি আমার কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন। আমি যদি মৌমাছিটাকে তাড়াতে যেতাম তাহলে আপনার ঘুম ভেঙে যেত, তাই আমি যন্ত্রণা সহ্য করছিলাম। সহ্য করছিলে? এই যন্ত্রণা তো কোনো ব্রাহ্মণ পুত্র সহ্য করতে পারে না। তাহলে কি তুমি ব্রাহ্মণ পুত্র নও? না না গুরুদেব। তুমি ব্রাহ্মণ পুত্র নও? তাহলে তুমি কি ক্ষত্রিয় পুত্র? কি হলো, উত্তর দাও। তার মানে তুমি আমার কাছে তোমার পরিচয় গোপন করেছ। আমি তোমাকে আমার সমস্ত অস্ত্রের শিক্ষা দিয়েছি, আর তুমি আমার কাছে সত্য গোপন করলে। আমায় আমায় ক্ষমা করুন গুরুদেব। শোনো কর্ণ, তুমি নিঃসন্দেহে বীর। তুমি সারা পৃথিবীর কাছে এক নজিরবিহীন যোদ্ধা হিসেবে গৌরব লাভ করবে। যুগে যুগে তোমার গুণ চর্চিত হবে। তোমায় মানুষ স্মরণ করবে তোমার মানবিকতার জন্য। কিন্তু আমি অভিশাপ দিচ্ছি, যখনই তোমার অস্ত্রবিদ্যা তোমার সব থেকে বেশি প্রয়োজন পড়বে, তখনই সেটা তোমার স্মৃতি থেকে হারিয়ে যাবে। তুমি সেটা মনে করতে পারবে না। যা বাবা, গুরু কর্ণকে অভিশাপ দিয়ে দিল দাদু। হ্যাঁ বাবা, তাহলে কর্ণরতর নাম সেটা হলো কি করে? অস্ত্র শিক্ষা শেষ হওয়ার পর গুরু দ্রোণাচার্য পাণ্ডব আর কৌরবদের জন্য একবার অস্ত্র পরীক্ষার আয়োজন করলেন। সেখানে সবাইকে দেখাতে হবে যে তারা এতদিনে কি শিখেছে। ওদেরও এক্সাম দিতে হতো দাদু? দিতে হতো তো, ঠিক তোমাদের মতো হয়তো নয়, তবে দিতে হতো। সেখানে পাশ করলে সবাই জয় জয়কার করত, আর ফেল করলে তার আর রক্ষে থাকতো না। ও, তো সেই পরীক্ষায় কর্ণ নিশ্চয়ই ফার্স্ট হলো। আরে শোনোই না, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৌরবেরা শত ভাই সবাই একে একে পরীক্ষা দিল। তবে দ্রোণাচার্য মনে মনে জানতেন যে অর্জুনই ফার্স্ট হবে। এবার তীর নিক্ষেপের পালা তৃতীয় পাণ্ডব অর্জুনের।
অর্জুন, তুমি নিঃসন্দেহে এই পৃথিবীর শ্রেষ্ঠ বীর। ইনি আবার কে? আমি অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। তুমি? হ্যাঁ, আমি কর্ণ, ধনুর্বিদ্যায় অর্জুনের সমকক্ষ। তুমি বীর অর্জুনকে যুদ্ধে আহ্বান জানাও? দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য এই অর্জুনকে যুদ্ধে আহ্বানের পরিণাম কি হয় সেটা সবাই দেখবে। তো সত্যি বীর। আবার দেখছি অর্জুনের সাথে শত্রুতা। তাহলে একে আমার বন্ধু করলে পাণ্ডবদের উচিত জবাব দেওয়া যাবে। আমার এই অস্ত্র প্রদর্শনে অর্জুন কি মানবে যে আমি অস্ত্রবিদ্যায় তারই সমকক্ষ? সেটা সম্মুখ যুদ্ধেই বোঝা যাবে। প্রণাম কৃপাচার্য। প্রণাম আচার্যদেব। তুমি যুদ্ধ করতে চাও তাতে আপত্তি নেই, তবে অর্জুন রাজপুত্র। রাজপুত্র ছাড়া তার পক্ষে যুদ্ধ করা শোভনীয় নয়। তুমি কোন রাজবংশ থেকে এসেছো? তোমার পিতার নাম কি? আমার পিতার নাম অধিরথ। অধিরথ? তার মানে তুমি তো ক্ষত্রিয় নও। একজন সামান্য রথ চালকের ছেলে হয়ে তুমি এসেছো তৃতীয় পাণ্ডব অর্জুনের সাথে যুদ্ধ করতে? কর্ণ রাজা হলেই তো অর্জুনের সাথে যুদ্ধ করতে পারে। হ্যাঁ, বিলক্ষণ। বেশ, তাহলে শুধু রাজা হওয়াটাই যদি একমাত্র অন্তরায় হয়, তাহলে এক্ষুনি আমি ওকে অঙ্গদেশের রাজা করে দিচ্ছি। কে আছো? কর্ণ, তুমি বীর। বীরের অমর্যাদা হোক সে আমি কখনোই মেনে নিতে পারি না। দুর্যোধন, আজ আপনি আমার জন্য যা করলেন তার জন্য সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা চাই না কর্ণ, শুধু বন্ধুত্বটুকু অটুট রেখো। সেটাই আমার সবচেয়ে বড় পাওনা হবে। বাবা কর্ণ, তুমি এখানে এসেছো? খবর পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে এলাম। তুমি এখানে কেন এসেছো বাবা? পিতা, আমি শুধু আমার অস্ত্র শিক্ষার পরীক্ষা দিতে এসেছি, আর কোনো উদ্দেশ্য আমার নেই। কি আছে আর কি নেই সেটা যুদ্ধেই প্রমাণ হবে। এসো কর্ণ,
যুদ্ধ করো আমার সাথে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। বেশ, আমি প্রস্তুত। তবে কার মৃত্যু হবে আর কে জীবিত থাকবে সেটা আগে নির্ণয় করা বীরের ধর্ম নয়, সেটা একমাত্র যুদ্ধই প্রমাণ করে। বেশ, তাহলে এসো আমরা দুজনে মাঠের দু প্রান্তে দাঁড়াই। আরে থামো থামো তোমরা, সূর্য অস্ত যাচ্ছেন। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর আর কেউ অস্ত্র ধারণ করতে পারে না। তোমরা অস্ত্র নামাও নামাও, আর সবাই ফিরে যাও নিজেদের গৃহে। আবার অন্য কোনো দিন সুযোগ হলে কর্ণ আর অর্জুনের যুদ্ধের আয়োজন করা যাবে, কেমন? তারপর থেকে কর্ণ দুর্যোধনের বন্ধু হয়ে থেকে গেল, আর পাণ্ডবদের সাথে তার শত্রুতা থাকলেও কর্ণ যে বীর সে বিষয়ে কারোর সন্দেহ ছিল না। সেদিন থেকে কর্ণ হলেন অঙ্গদেশের রাজা। তারপর কর্ণ আর অর্জুনের যুদ্ধ কবে হলো? সে অনেক লম্বা কাহিনী দাদু ভাই, আজ এইটুকু থাক, বাকিটা আবার অন্যদিন বলবো, কেমন?